আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইনের 3টা অধ্যায় পড়বো আজকে আমরা ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইনের 3টা অধ্যায়। তাহলে একটা অধ্যায় পড়তে 3-4টা ক্লাস লাগে, আবার বেশি লাগে, আবার একদিনে 3টা অধ্যায় পড়া যায়, তাই না? দণ্ডবিধি আইনের 3টা অধ্যায়ের ভিতরে আজকে আমরা পড়বো 5-এর শ টাইপের ক অধ্যায়, 6 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায়। দ্বারা হলো 120-এর শ টাইপের ক থেকে দণ্ডবিধি আইনের 140 দ্বারা। পারবো না ইনশাল্লাহ? সাহস করেন। পারবেন তো? বলেন ইনশাল্লাহ পারবো। সহজ, খুব সহজ। এত ব্যাখ্যামূলক ব্যাখ্যা বিশ্লেষণ নাই। শুধুমাত্র আপনাদের এই শর্ট ভার্সনগুলো মনে রাখলে পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য প্ররোচিত করে, সে ব্যক্তি সহায়তা করেছে বলে গণ্য হবে। ধারা কত? দণ্ডবিধানের 107 ধারা। সহায়তার ব্যাখ্যা দুইটা মনে আছে না? দুইটা সহায়তার ব্যাখ্যা। একটা হলো তথ্য গোপনের মাধ্যমে, একটা হলো কি তথ্য গোপন করার মাধ্যমে, আর একটা হলো কোনো অপরাধ সংগঠিত হওয়ার সময় বা সংগঠিত হওয়ার পূর্বেই এই অপরাধের কোনো অংশ বা এই অপরাধের বা এই অপরাধমূলক কার্যক্রমের পরটাকে কি করে দেয়া, সহজ করে দেয়া বা পূর্বে সহযোগিতা করা, তাই না? এরকম দুইটা। আপনারা তো এখন পুরাতন হয়েছেন, পুরাতন ছাত্র, কিন্তু ক্লাসে ঢোকার পরেও কিন্তু নতুনের মতোই অবস্থা। আমি তো ঢুকে দেখতেছি যে অবস্থা শুরু হয়েছে আপনাদের, মানে নিজের ফোনটা এখনো মিট করতে পারেন না। তাহলে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আরেকজনকে কিভাবে কন্ট্রোল করবেন? বুঝেন না এই বিষয়টা? মানে আপনি ফোনের একটা চাপ দিয়ে একটা মিউট করা, এটা যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি এসআই হয়ে সাব ইন্সপেক্টর হওয়ার পরে কিভাবে একটা এলাকা কন্ট্রোল করবেন আপনি? উত্তর দেন। একটা এলাকা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? কিভাবে একটা বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করবেন? আপনি নিজেই তো নিয়ন্ত্রণের বাইরে। আমি ভুল বলছি? আপনি একটা চাপ দিয়ে ফোনটা মিউট করতে পারতেছেন না, তাহলে আপনি একটা থানা কিভাবে চালাবেন? তাহলে আপনাকে আরো কি হইতে হবে? আরো সচেতন হইতে হবে। ওকে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এখন কিন্তু আপনারা এখানে যারা আছেন, একজন কেউ কিন্তু দোষী মনে হচ্ছে না, কেউ কিন্তু নিজেকে মনে করতেছেন না যে আমি দোষী, আমারটা আনমিউট ছিল। আপনি কিন্তু মনে করতেছেন, সবাই এখানে যারা প্রেজেন্ট আছেন সবাই কিন্তু মনে করতেছেন যে এটা আমারটা ছিল না, অন্য জনেরটা ছিল। মানে যারটা আনমিউট ছিল সেও কিন্তু মনে করতেছে যে আমারটা ঠিক ছিল, আমি কথা বলি নাই বা আমারটা শুনে নাই। তাহলে ওনারা কোথা থেকে আসছে? ওকে। 108 দ্বারা দুষ্কর্মের সহায়তা। 108-এ কি? দুষ্কর্মের সহায়তা। 5টা ব্যাখ্যা মুর্শেদ ভাই বলতে পারবেন? 108-এর 5টা ব্যাখ্যা, দুষ্কর্মের সহায়তার 5টা ব্যাখ্যা বলা যাবে? মুর্শেদ ভাই হাত উঠান, ইয়েস অর নো। পারবেন? বলেন। আপনি কোথায় কর্মরত? মুর্শেদ ভাই কোথায় পোস্টিং, কোথায়? কথা বলেন। আপনার কথা আসতেছে না তো। হেডফোন লাগানো? হেডফোন খুলেন। হেডফোন লাগায় কথা বলে আসবে না। হুম। আচ্ছা, আরেকজন। স্যার হ্যাঁ, হ্যাঁ। আমি স্যার 108-এর ব্যাখ্যা এক। আহ, স্যার একটু হয়তো আমি আটকায় যেতে পারি। মানে অসুবিধা নাই, কোনো clear- অসুবিধা নাই, আমি নিজেই তো আটকায়া যাই। অসুবিধা কি বলেন? প্রথমটা একটু কষ্ট হয় বলতে সবারই। দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সেই কাজ না করে দু- দু- সহায়তাকারী।
হুম। জি স্যার, যে ব্যক্তি দুষ্কর্মে সহায়তা করতে বাধ্য নয়, সে আহ, অপরাধ সংগঠন না করেও সহায়তাকারী। তারপরে 2 নম্বরটা হচ্ছে স্যার আহ, আটকায় যাচ্ছি স্যার আমি, ও, মানে আপনি একটু দেখলে। আপনি আপনি কোথায় কর্মরত? আমি স্যার উত্তরা 13 এপিবিএন, 13 এপিবিএন উত্তরা, ঢাকায়। 13 মানুয়েলের ইউনিট ছিল স্যার। 13 আমার স্টুডেন্ট ম্যানুয়ালের কিন্তু হ্যাঁ, আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে গত বছর ম্যানুয়াল লিনটা ওই ইউনিটে। জি আচ্ছা। স্যার, আমি এই সে তো আবার আসছে মনে হয় ওইখানে, আবার আবার আসছে তো 13-তে ব্যাক করছে মনে হয়। স্যার এপিবিএন হেডকোয়ার্টার্সে আছেন, এখানে হুম। আছেন স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু কি করতে হবে, আরো পড়াশোনা করতে হবে, ঠিক আছে, ওর কাছ থেকে হেল্প নেবেন প্রয়োজনে। ঠিক আছে। আচ্ছা। বলেন। উত্তরের দিক থেকে আরেকজনকে প্রশ্ন করলাম, 300 ফিট, হ্যাঁ বলেন। হ্যাঁ, ফোন আনমিউট করেন। বলেন, 5টা ব্যাখ্যা বলেন। হ্যাঁ ভাই, কথা বলেন। কি বিষয়? আমি আনমিউট করে দিয়েছি, কথা বলেন। আপনারা সবাই হেডফোন লাগিয়ে ক্লাস করেন? আহা। আপনার কথা আসতেছে না। তারপর এদিক দিয়ে হাত উঠান, আর কি বলবেন? এই যে হাত উঠান না, আমি 5টা ব্যাখ্যা আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। হ্যাঁ, শাহাদত ভাই, 96 বলেন। কোথায় চলে গেল আবার? আমি তো ক্লাসে আছি, ঠিক আছে, আমার মিসেসকে বলতেছি দেখার জন্য। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শাহাদত ভাই বলেন, আনমিউট করে দিছি, বলেন। একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমার বলেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দুষ্কর্মের দুষ্কর্মের সহায়তাকারী যে ক্ষেত্রে যে কাজ করতে বাধ্য নয়, যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ সে যদি করে, সেই কাজ সে যদি নাও করে, তাহলে সে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। হুম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুষ্কর্মের সহায়তা বা ষড়যন্ত্রও দুষ্কর্মের সহায়তা হিসেবে গণ্য হবে, অপরাধ যদি হোক বা না হোক। ভেরি গুড। 3 নম্বর হতেছে কোনো ব্যক্তি 3 নম্বর হচ্ছে কোনো শিশু বা পাগল ব্যক্তি দ্বারা কোনো কোনো অপরাধ করিয়ে নিলেও সে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। হুম। 3 নম্বর। হুম। 4 নম্বর সহায়তাকারী যিনি সহায়তাকারী সহায়তাকারী যিনি সহায়তাকারী তিনিও দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। ভেরি গুড। 5 নম্বর হইতেছে এ, স- এ, স- স- এ, দুষ্কর্মের সহায়তা যে ব্যক্তি দ্বারা অপর কোনো ব্যক্তি সংগঠনকারীকে যদি নাও চিনে, সেক্ষেত্রে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। ভেরি গুড, খুবই ভালো পাঁচ হয়েছে। নাম্বার উনি এমন ভাবে বলছেন, আপনারা খুব বুঝতে পারছেন। ওকে। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন বলবেন যে এগুলা তো পড়ার মানে কি? এগুলো এইভাবে পড়ার উদ্দেশ্য হলো, আমরা যখন পদোন্নতি পরীক্ষার হলে গিয়ে ঢুকবো ইনশাল্লাহ, তখন দণ্ডবিধির প্রশ্নগুলোর সাথে সেম এই প্রশ্নটা কিন্তু আসবে না, বোঝার চেষ্টা করেন, সেম এই প্রশ্নগুলো আসবে না। তারপরেও কিন্তু দেখবেন অন্য অন্য বিভিন্ন প্রশ্নের সাথে এগুলো কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, আপনি পারবেন যুক্ত করতে, প্রশ্ন পড়ানোর সময় আপনি এটা কি করতে পারবেন, বুঝতে পারবেন। 108-এর ক বাংলাদেশের বাহিরে সহায়তা, 109 দুষ্কর্মে যেটা সহায়তা করছে এটাই করছে, বুঝছেন, যেটা করার জন্য সহায়তা করছি সেটাই করছে। তাহলে 109 কার জন্য? সহায়তাকারীর জন্য। আচ্ছা, এখন আমি শেখ সাদিকে বললাম কি করার জন্য? আমি শেখ সাদিকে বললাম মামুনকে গুরুতর জখম করার জন্য। সে মামুনকে গুরুতর জখমই করলো। তাহলে শেখ সাদির সাথে কি 109 ধারাটা যুক্ত হবে বলেন? শেখ সাদির জন্য কি 109 যুক্ত হবে না হবে না?
হবে? শেখ সাদির সাথে 109-এর কোনো সম্পর্ক নাই। তাহলে 109টা কার জন্য? সহায়তাকারীর জন্য। তাহলে সহায়তাকারীর জন্য কত হবে? শেখ সাদি যে অপরাধটা করছে সেটাই কিন্তু শরীফুলেরও হবে, সহায়তাকারীরও হবে। কেন? কারণ সেম ঘটনাটাই করছে, আর সেম ঘটনার সহায়তার জন্য দ্বারা হবে 109, আর শাস্তির জায়গার জন্য দ্বারা কিন্তু যে ঘটনা ঘটছে, চুরি ডাকাতি দস্যুতা খুন, ওইটা। একদম সহজ বিষয়গুলো কিন্তু এগুলা। গাইড বই যদি 10 বছর টানা পড়েন এগুলার কুল কিনারা পাবেন না, কিন্তু মূল জায়গাটা বুঝে ফেললে আপনি প্রশ্ন ধরা আপনার জন্য কি হবে? খুবই সহজ হবে ইনশাল্লাহ। 110 দ্বারা হলো সহায়তার অভিপ্রায় থেকে ভিন্ন। তাহলে 110 দ্বারা অভিপ্রায় কার ভিন্ন? সংগঠনকারীর অভিপ্রায় ভিন্ন নাকি সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন? অভিপ্রায় মানে কি? উদ্দেশ্য। 110-এ উদ্দেশ্য কার ভিন্ন? অভিপ্রায়টা কার? সংগঠনকারীর না সহায়তাকারীর? সহায়তাকারীর। তাহলে এখানে অপরাধ দোষী মন, মানে অপরাধ করার জন্য যদি মনের ভিতরে দোষ থাকে, এটাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় কি বলে জানেন? মানে অপরাধ করার জন্য আপনার মনের ভিতরে একটা দোষ কাজ করতেছে, এটা অপরাধের একটা অন্যতম শর্ত। এটা কি মেনসেরিয়া বলে, কি বলে? মেনসেরিয়া মানে দোষী মন, মানে আপনার মনের ভিতরেই কি আছে? ভেজাল আছে। তাহলে 110-এ সহায়তাকারীর মনে দোষের ব্যাপার আছে, অপরাধ করার মতো একটা তার প্রবণতা আছে, কিন্তু যে অপরাধটা বা কাজটা করতে গেল তার মনের ভিতরে কোনো কি নাই। এরকম ঘটনা ঘটে কিনা? সে সরল বিশ্বাসে করছে কিন্তু। এখন আপনি, আমি তো বলছি যে কি করার জন্য, শেখ সাদিকে বলছি এমন একটা কাজ করার জন্য যে হাসপাতালে এই যে একটা রুগী, ওর মুখে অক্সিজেন লাগানো আছে, আমি শেখ সাদিকে বলছি এই অক্সিজেনটা এখন লাগানো থাকলে ওর ক্ষতি হয়ে যাবে, অক্সিজেনটা টানতে তুমি খুলে ফেলো। বোঝার চেষ্টা করেন। এখন আমার মনেও যদি অপরাধের অভিপ্রায় থাকে, শেখ সাদিও যদি জানে যে অক্সিজেনটা টানিয়ে বোঝার চেষ্টা করে, প্রশ্নটা দুই ভাবে। এই ব্যক্তিকে আমার মেরে ফেলার ইচ্ছা আছে, শেখ সাদিও আমার সহায়তার ফলে রাজি হয়েছে, বলছি অক্সিজেনটা তুমি টান দিয়ে মুখ থেকে খুলে ফেলো। বুঝছেন? সে খুলে ফেলছে, অক্সিজেন মাস্কটা খুলে ফেলছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাহলে শরীফুলের 109, 302, শেখ সাদির 109, 302। এখন আমি শেখ সাদিকে একজন ডাক্তার হিসেবে বলতেছি, আমি জানি এই মাস্কটা খুলে ফেললে কি হবে? এই ব্যক্তির মৃত্যু হবে। কিন্তু শেখ সাদিকে আমি বলতেছি ওনার মুখে যে মাস্কটা লাগানো আছে এটা তুমি খুলে ফেলো, না হলে ওনার ক্ষতি হয়ে যাবে। তাহলে শেখ সাদি কিন্তু টান দিয়ে খুলে ফেললো, সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। তাহলে বলেন কার কি অপরাধ? তাহলে এখানে শেখ সাদি যদিও বা অপরাধী নয়, এখন কি শরীফুলকে 109, 302 দিতে পারবেন? কারণ দুইজনের মনে অভিপ্রায় আলাদা। এখন কিন্তু শরীফুলের সহায়তার জন্য 110, আর ওই ব্যক্তি মারা যাওয়ার জন্য 302, শেখ সাদি রেহাই পেতে পারে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এখানে আমার মনে কি আছে? অপরাধের অভিপ্রায় আছে। 111 অপরাধের যদি পরিণতি ভিন্ন ঘটে তাহলে সেই ক্ষেত্রে 111। এখন ভিন্ন এই কথাগুলো কিন্তু গত ক্লাসেও আমরা ভালো গভীরভাবে আলোচনা করছি। আজকে যদিও বা অনেকগুলো ধারা পর্ব বলার কথা ছিল না এগুলা, তারপরেও যদি অনেকের জড়তা থাকে, 111 হলো যদি অপরাধের ভিন্ন কোনো কার্য ঘটে। কার্যটা কি ঘটে? ভিন্ন। তাহলে ভিন্ন কার্য মানে কি? আমার এই ঘটনা যে অপরাধের জন্য সহায়তা করলাম, এই কাজটা না করে ভিন্ন কোনো কাজ করছে এই ক্ষেত্রে, নাকি এই কাজটাও করছে সাথে আরেকটা কাজ করছে এই ক্ষেত্রে প্রযোজ্য? বোঝার চেষ্টা করেন। 111-তে যে আমি বললাম ভিন্ন কাজ, বা আইনে বলতেছে ভিন্ন কার্য, এটা কেমন ভিন্ন কার্য? আমি একটু জাস্ট মিনিট। এই তুষো, এই আমার ওই যে ওই ফোনটা নিয়ে আসো তো দ্রুত একটু। ওই যে আমার অ্যান্ড্রয়েড সেটটা একটু নিয়ে আসো দ্রুত। ওয়ার্ড্রোপের উপর দেখো, একটু একটু অ্যাড করি প্লিজ। একটু এই ডিভাইসটা তো কোনো জয়েন করতে পারতেছে না, কারণটা কি?
প্রবলেম হয়ে গেল দেখি। আচ্ছা, একশো দণ্ডবিধি আইনের পরবর্তী ধারা হলো 111। তাহলে আমি প্রশ্ন করতেছিলাম যে কার্যটা ভিন্ন যে হলো, এই ভিন্ন কার্যটা কি, মানে আমি যে কাজের জন্য বললাম এটা থেকে সম্পূর্ণ ভিন্ন, এই ক্ষেত্রে 111, নাকি এই কাজটাও করছে সাথে আরেকটা কাজ করছে এই ক্ষেত্রে 111, নাকি দুইটাই সঠিক? বলেন, এই প্রশ্নটার উত্তর দেন। মানে 111-র ক্ষেত্রে কোন বিষয়টা সঠিক হবে? আমার কথা বুঝেন নাই, প্রশ্নের উত্তর দেন। হাত উঠান, আমি দেখতে পারবো তো। যে 111 দ্বারা আমি যে কাজটার কথা বললাম এটা না ঘটে ভিন্ন একটা কাজ ঘটছে, এই ক্ষেত্রে 111, নাকি যেটা বললাম এটা ঘটে এটার সাথে সাথে আরেকটা ঘটছে এই ক্ষেত্রে 111, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক, কিন্তু দুই ক্ষেত্রেই 111 দ্বারা। বুঝাতে পারছি বিষয়টা? দণ্ডবিধি আইনের 112 ধারা হলো 111 ধারার একটা উদাহরণ। 113 হলো যদি পরিণতি ভিন্ন ঘটে। আঘাতের কথা বলছি, গুরুতর হয়েছে, গুরুতর আঘাতের কথা বলছি, মৃত্যু ঘটছে, যদি সহায়তাকারীর জানা থাকে এটা হতে পারে। অপরাধী উপস্থিত থেকে যদি সহায়তা করে তাহলে সেই ব্যক্তি কি হলো? অপরাধী উপস্থিত থেকে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে সেই ক্ষেত্রে সংগঠনকারী হিসেবে গণ্য হবে এবং সহায়তাকারী হিসেবে। 115 মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। দুই ধরনের শাস্তি, একটা হলো একদম অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে 115 দ্বারা, আরেকটা হলো দণ্ডবিধি আইনের 115 দ্বারায় অপরাধটা সংগঠিত যেটার জন্য বলা হয়েছিল সেটা করতে গিয়ে কি হলো, সেটা করতে গিয়ে কোনো ব্যক্তিকে জখম করা হলো, তখনও দণ্ডবিধির 115 দ্বারা। এটা 7 বছর, এটা 14 বছর। দণ্ডবিধি আইনের 116 দ্বারা হলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। আর দণ্ডবিধি আইনের 118 দ্বারা হলো, সরি 117 দ্বারা হলো জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধের সহায়তা। 118 মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা অপরাধটা সহায়তা না ষড়যন্ত্র? এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র করা না সংবাদের ষড়যন্ত্র? ষড়যন্ত্রের সংবাদ কি করা? গোপন করা। দণ্ডবিধি আইনের 118 দ্বারা। এখানে শাস্তির পরিমাণগুলো মনে রাখতে পারেন, এমসিকিউ হয়। যদি অপরাধটা সংগঠিত না হয় তাহলে শাস্তির পরিমাণ 3 বছর, সংগঠিত হলে 7 বছর। কার জন্য? সংবাদ গোপনকারীর জন্য। তাহলে 118 দ্বারাই শাস্তি কেন হয়? 118 দ্বারাই শাস্তি কেন হয়? কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করার জন্য সরাসরি, কোনো ব্যক্তি অপরাধীকে আশ্রয় দান করার জন্য, কোনো ব্যক্তি একই অপরাধ বারবার করার জন্য, নাকি অপরাধের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার জন্য? উত্তর হলো অপরাধের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার জন্য। যদি আরেকটু কঠিন করে ফেলি এই জায়গাটা, তাহলে আরেকটু কি হবে দাঁড়াবে এই জায়গাটা? যদি প্রশ্নটা এরকম হয় যে দণ্ডবিধি আইন অনুসারে 118 দ্বারা কেন শাস্তি প্রদান করা হয়? ক, অপরাধের সংবাদ গোপন করার জন্য। খ, সংগঠিত অপরাধের সংবাদ গোপন করার জন্য। গ, অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার জন্য। ঘ, সব কয়টা সঠিক? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 3 নাম্বার। এটা কিন্তু অপরাধের সংবাদ গোপন না, সংগঠিত অপরাধের সংবাদ গোপন না, অপরাধের ষড়যন্ত্রের সংবাদ কি করণ, গোপনকরণের শাস্তি 118। বড় হলে 18, ছোটখাটো হলে কত? 120। আর সরকারি কর্মচারী কর্তৃক যদি হয় তাহলে কত? 119। আচ্ছা, তাহলে বড় ধরনের অপরাধের সংবাদ যদি কোনো ব্যক্তি গোপন করে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন হইতে পারে। এগুলা ষড়যন্ত্রের সংবাদ গোপন করলে তার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 118 দ্বারা। তাহলে একটা উদাহরণ দিই, আমি একটা প্রশ্নের উদাহরণ দিব, আপনার উত্তর দিবেন। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছে আমার এই জুম ডিভাইসটাতে। এটা লাইসেন্স দেখাচ্ছে কিন্তু মেম্বার খুব বেশি জয়েন করতে পারতেছে না। তো অনেকে তো আজকে আবার রাগারাগি করবে। এখন তো ক্লাস কেটে দিলে আধা ঘন্টা চলে যাবে ওদের সাথে যোগাযোগ করতে করতে। আচ্ছা, দণ্ডবিধি আইনের 100, আমি একটা উদাহরণ দিই, আপনারা বলেন। তাহলে শফিউল্লাহ নামক ব্যক্তি এবং ইব্রাহিম নামক ব্যক্তি তারা জানে যে ক, খ, গ, ঘ এরকম প্রমুখ ব্যক্তিগণ
বাংলাদেশের বিরুদ্ধে একটা কি করবে, যুদ্ধ ঘোষণা করবে, বা বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ করবে, বা এরকম একটা তারা যুদ্ধের পরিকল্পনা করছে যে দেশের বিরুদ্ধে খুব শীঘ্রই তারা কি করবে, যুদ্ধ শুরু করবে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তাহলে এই সংবাদটা জানার পরেও যাদের নাম বলছিলাম আর কি আগে, আলমগীর বা শফিউল্লাহ, তারা কি করলো, এই সংবাদটা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা যাদের কাছে সংবাদটা প্রদান করার কথা তাদের কাছে এই সংবাদটা প্রদান করে নাই। তাহলে তার শাস্তি কত দ্বারাই হবে, 118-তে হবে না 120-এ হবে, আপনারা বলেন? 118 হবে না 120-এ হবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে যারা 118 আছেন তারা হাত উঠান যে 118-তে হবে। যারা 118-তে আছেন তারা হাত উঠান যে 118 হবে। আর যারা 120-এ আছেন তারা, দুইটার একটাও না, যারা তারা হাত উঠান যে দুইটার একটাও না। আচ্ছা, তাহলে এই দুইটার একটাও কিন্তু না। কারণ কি জানেন? তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্রের সংবাদ গোপন করলে 118, কারাদণ্ডের জন্য হলে 120। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সংক্রান্ত তথ্য বা সংবাদ ষড়যন্ত্র যদি কেউ গোপন করে, তাহলে তার শাস্তি আবার 123। তার শাস্তি কত? দণ্ডবিধানের 123 দ্বারা। দণ্ডবিধি আইনটা এরকম, মানে একটু কথার স্লিপ হবে, দ্বারা কোথায় চলে যাবে, দ্বারা পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে যাবে। এইটাই হলো দণ্ডবিধি আইন। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়বো। দণ্ডবিধি আইনের একটা সবচাইতে ছোট অধ্যায় এটা, দণ্ডবিধি আইনের 5-এর শ টাইপের ক অধ্যায়। ওই অধ্যায়, দণ্ডবিধি আইনের অধ্যায় আমরা কয়টা বলি? আমরা যদি সর্বশেষে গিয়ে দেখি তাহলে অধ্যায় হয় কয়টা? 23টা। অধ্যায় কয়টা হয়? 23টা। আমি রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব, কষ্ট নেবেন না প্লিজ, এটা একটা যান্ত্রিক সমস্যা দেখা দিছে, এরকম হয় না অনেকদিন আমাদের আল্লাহর মধ্যে। যদি কোনো পুরাতন ব্যাচের সম্মানিত আমার ভাইয়েরা জয়েন করে থাকেন এখানে, পুরাতন ব্যাচের, নোয়া ব্যাচের যদি কেউ জয়েন করে থাকেন, অনুগ্রহপূর্বক লিভ নেবেন প্লিজ। কারণ হচ্ছে আমাদের এই কারণ এটাই যার যে গ্রুপের ক্লাস তাদের অগ্রাধিকার এই বিষয়টা। আমি রেকর্ড দিয়ে দেবো আপনাদের গ্রুপে, নাহলে অনেকে জয়েন করতে পারতেছে না, মেসেজ আসছে র্যান্ডম। কারণ আমার এখানে একটা ডিভাইসে, এখানে আমার এই নির্দিষ্ট পরিমাণের চাইতে অধিক লোক যারা জয়েন করার কথা ছিল, এটা 1000 লোক জয়েন করতে পারে আইডিতে, কিন্তু এখানে জয়েন করতে পারতেছে না। অনুরোধ, আমি রেকর্ডটা দিয়ে দেবো আপনাদের গ্রুপে প্রয়োজনে, যদি কেউ জয়েন করে থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ, কষ্ট নেবেন না। দণ্ডবিধি আইনের আচ্ছা, দণ্ডবিধি আইনের এই অধ্যায়টা আমরা বলি দণ্ডবিধি আইনের অধ্যায় 23টা। এটা বলি না সবাই? কয়টা অধ্যায় বলি? দণ্ডবিধি আইন আমরা অধ্যায় বলি 23টা। আসলে অধ্যায় কয়টা? 25টা। তাহলে 25টা অধ্যায়ের মধ্যে দুইটা শ টাইপের অধ্যায় আছে, একটা হলো 9-এর ক, একটা হলো 5-এর ক। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি কোনো অধ্যায় শ টাইপের দিয়া থাকে, তাহলে এখানে ধারাগুলো কি থাকবে? শ টাইপের থাকবে। যেমন এই অধ্যায় 5-এর শ টাইপের ক, ধারাও 120-এর ক, খ। আবার আরেকটা অধ্যায় আছে দণ্ডবিধি আইনের আপনার 9-এর ক, এখানেও ধারা হলো 171-এর ক, খ, গ, ঘ, ঙ, ছ, এরকম। তাহলে অধ্যায়, এই দুইটা অধ্যায় কি? তাহলে 5-এর পরে অধ্যায় হওয়ার কথা ছিল 6, মাঝখানে একটা কি, মাঝখানে একটা অধ্যায় কি? 5-এর ক। তাহলে এটা কি গণাত পড়ছে? এটা কি সিরিয়ালে 25-এ আসছে? এটা তো এই জন্য লাস্টে গিয়ে 23 আসছে, এই জন্য একটা অধ্যায় কি আছে এখানে বাড়ছে, আর ওইখানে একটা বাড়ছে, এই জন্য অধ্যায় হলো কয়টা? যে দণ্ডবিধানের অধ্যায় কয়টা এরকম প্রশ্ন আসে, যদি অপশন 25টা দেয়া থাকে, তাহলে অবশ্যই 25টাই লিখবেন। আচ্ছা, দণ্ডবিধি আইন অনুসারে এই অধ্যায়টা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক কি? ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র করতে গেলে সর্বনিম্ন কতজন সদস্য লাগবে বলতে পারবেন? সর্বনিম্ন 2 জন। অপরাধমূলক ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র মানে কনস্পাইরেসি, অথবা ক্রিমিনালাইজিং কনস্পাইরেশন বলতে পারেন। অনেক শব্দ আছে, ইংরেজিগুলো এখন থেকেই নেওয়া শুরু করবেন। যখন যে ধারাটা পড়বেন, বেআইনি সমাবেশ এর ইংরেজি কি, ওইখানে গিয়ে ওইখানে এটা নিয়ে নেবেন, ক্যাপচার করে ফেলবেন। অনেকগুলো কথা ওইখানে পড়ে ফেলেন, ঠিক একইভাবে বেআইনি সমাবেশের ইংরেজিটাও নিয়ে নেবেন। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের ইংরেজি হলো ক্রিমিনালাইজিং
কনস্পাইরেসি বা কনস্পাইরেশন, কোনো অসুবিধা নেই, একটা লিখলেই হলো। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র হলো দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অবৈধ কাজ, কি কাজ, কোনো অবৈধ কাজ অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে। কয়টা কথা বললাম? কোনো অবৈধ বা বেআইনি কাজ অথবা কোনো আইনি কাজ বেআইনি ভাবে করার জন্য যদি যুক্তি বুদ্ধি পরামর্শ করে, তবে তাকে বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র। দণ্ডবিধি আইনের 120-এর শ টাইপের ক ধারা। বুঝছেন? তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান কি? দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে, কোনো অবৈধ কাজ হতে হবে, বৈধ কাজ অবৈধ উপায় হইতে হবে, এই কাজগুলা করার জন্য কোনো চুক্তি বুদ্ধি বা সলা পরামর্শ করতে হবে, এবং এই সলা পরামর্শের ভিত্তিতে অপরাধটা সংগঠিত হইতে হবে, তাই কি না? তাহলে এটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র। তাহলে বলবেন দুই বা ততোধিক ব্যক্তি মিলে কি কাজ? অবৈধ কাজ। আরেকটা কি? বৈধ কাজ, কি উপায়ে? অবৈধ উপায়ে। বৈধ কাজ অবৈধ উপায়ে যদি করা, তাহলে বৈধ কাজ যদি অবৈধ উপায়ে করা হয়, তাহলে কি এই কাজের আর বৈধতা থাকে? থাকে না। তাহলে বৈধ কাজ বলা যাবে না। বৈধ কাজ অবৈধ উপায়ে অথবা কোনো অবৈধ কাজ করার জন্য যদি যুক্তি বুদ্ধি পরামর্শ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই কাজকে বলা হবে কি? অপরাধমূলক ষড়যন্ত্র। 120-এর শ টাইপেন ক দ্বারা। আর এই অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি হলো দণ্ডবিধি আইনের 120-এর শ টাইপেন খ দ্বারা। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কত? 120-এর খ। কি শাস্তি হবে বলতে পারবেন? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি হিসেবে হয়? ক, ষড়যন্ত্রকারী হিসেবে হয়। খ, অপরাধের সহায়তাকারী হিসেবে হয়। গ, ষড়যন্ত্রকারীদের কোনো শাস্তি হয় না। ঘ, বিচারকের ইচ্ছা। বলেন কি হবে, সঠিক কি? ষড়যন্ত্রকারীদের শাস্তি কি হিসেবে প্রদান করা হয়? ক, ষড়যন্ত্রকারী হিসেবে। খ, সহায়তাকারী হিসেবে। গ, কোনো শাস্তির বিধান দেয়া নাই। গ, ঘ, বিচারকের ইচ্ছা। তাহলে উত্তর হবে সহায়তাকারী হিসেবে। কি হিসেবে? অপরাধের ষড়যন্ত্রকারীরা শাস্তি পাবে সহায়তাকারী হিসেবে। ইসলাম উদ্দিন এবং বিপুল দুইজন ব্যক্তি মিলে একটা অবৈধ কাজ করার জন্য যুক্তি বুদ্ধি সলা পরামর্শ করলো, এবং এই কাজটা এমন একটা কাজ, কি কাজ? ধরেন চুরি করা, কোনো স্থানে কি করা হবে? চুরি করা হবে, এরকম একটা। তাহলে চুরির শাস্তি কত বছর? 3 বছর। অথবা দস্যুতার জন্য শাস্তি কত বছর? ধরেন 10 বছর। তাহলে যদি তারা এই ষড়যন্ত্র করে, যে ষড়যন্ত্রের অপরাধের জন্য ষড়যন্ত্র করলো, সেই অপরাধের জন্য শাস্তি কতদিন হতে পারে? সেই অপরাধের জন্য শাস্তি হতে পারে 2 বছর বা তার বেশি সময়। তাহলে সেই ষড়যন্ত্রের ফলে যদি অপরাধটা হয়, তাহলে তারা কি হবে? ওই অপরাধের সহায়তাকারী হিসেবে সমান শাস্তি ভোগ করবে। এটা হলো 120-এর খ-এর 1। এএসআই থেকে এসআই পদে অনেকবার হয়েছে এই প্রশ্নটা। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র যে করলো দুইজন ব্যক্তি, ধর আমি করলাম, রবিউলকে নিয়ে করলাম ষড়যন্ত্রটা, যে অপরাধের জন্য ষড়যন্ত্র করছি, ওই অপরাধটা কি ছোটখাটো নাকি একটু বড় অপরাধ? একটু বড়। কতটুকু বড়? যে এটার জন্য শাস্তির পরিমাণ কতদিনের বেশি হতে পারে? 2 বছরের বেশি হতে পারে। এখন আমাদের ষড়যন্ত্রের ফলে এই অপরাধটা শামীম এবং হৃদয় সরকার করে ফেলছে অপরাধটা। তাহলে শামীম হৃদয় সরকার তো ওই অপরাধের শাস্তি ভোগ করবে। আমি কি শাস্তি ভোগ করব? আমার সাথে রবিউল যে ষড়যন্ত্র করলে আমরা কি ভোগ করব? হৃদয় সরকার এবং শামীম যে দণ্ড ভোগ করবে, আমরাও তাদের সহায়তাকারী হয়ে যাব, তাদের সমান শাস্তি ভোগ করব। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? পারছি বুঝাইতে? তাহলে অপরাধের ষড়যন্ত্রের জায়গাটা
তাহলে অপরাধমূলক, এই কথাটা বুঝেন নাকি? হাত উঠান যে আমি বুঝি নাই, হাত উঠান যে আমি বুঝি নাই এই কথাটা। তা আপনাদের মুখ দেখে তো মনে হচ্ছে একজনও বুঝেন নাই, আপনাদের চেহারা দেখে তো মনে হচ্ছে যে কেউই বুঝেন নাই এই কথাটা। তো যারা বুঝবেন তারা একটু চেহারাটা পরিবর্তন করেন, যে না বুঝছি বিষয়টা, তো ভালো লাগে না বুঝলে। তো অপরাধমূলক ষড়যন্ত্র তো এরকম হতে পারে, আমরা কিসে ষড়যন্ত্র করছি? বেআইনি সমাবেশে ষড়যন্ত্র করছি। তাহলে বেআইনি সমাবেশের জন্য শাস্তি কি 2 বছর হয় না কম হয়? বেআইনি সমাবেশের শাস্তি হয় 6 মাস। 6 মাস। তাহলে আমরা যে ষড়যন্ত্রটা করছি, অপরাধের জন্য চক্রান্তটা করলাম, এই চক্রান্তের ফলে অপরাধটা কি হলো? সংগঠিত হলো। কি হলো? অপরাধটা সংগঠিত হলো। কি অপরাধ? যার জন্য শাস্তি কতদিনের বেশি হতে পারে? 2 বছরের বেশি। তাহলে আমরা কি শাস্তি পাবো? এই যে অপরাধটা সংগঠিত হলো, অপরাধ সংগঠিত হওয়ার জন্য আমরা তো ঘটনাস্থলে যাই নাই, আমরা কি অপরাধের অর্ধেক শাস্তি ভোগ করব? সমান শাস্তি ভোগ করব নাকি দ্বিগুণ? সহায়তাকারী হিসেবে সমান শাস্তি ভোগ করব। এটা হলো 120-এর শ-এর ক্ষয়ের 1 নম্বর অংশ। আর দ্বিতীয় অংশে কি বলতেছে? দ্বিতীয় অংশে বলতেছে যদি এমন অপরাধের জন্য আমরা ষড়যন্ত্র করি, যে অপরাধের জন্য শাস্তির পরিমাণ মানে কতটুক, এমন কোনো অপরাধের জন্য ষড়যন্ত্র করলাম যেটা, যে ব্যক্তি এই পূর্বোক্ত রূপে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ব্যতীত অন্য কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, তাহলে তার মেয়াদ 6 মাসের অধিক হবে না। অর্থাৎ মানে আমরা যে অপরাধের জন্য ষড়যন্ত্রটা করলাম, এটা মৃত্যুদণ্ড সমানও না, যাবজ্জীবন কারাদণ্ডও না, 2 বছরের বেশি শাস্তি হইতে পারে এরকম না। ছোটখাটো অপরাধের ষড়যন্ত্র, অপরাধটা সংগঠিত হয়ে গেল, তাহলে আমাদের শাস্তি হবে কতদিন? 6 মাসের বেশি হবে না। 6 মাসের বেশি হবে না। এ কথাটির গভীরতা আছে কিন্তু। আমি আবার বলতেছিলেন, আমি যেটা বললাম উদাহরণ দিয়ে বলি। ধরেন আমরা উজ্জ্বল এবং শরীফুল মিলে কি করছে? এটা ষড়যন্ত্র করছে। কি করে? লোকজন নিয়ে কার বাড়িতে? সুমন তালুকদারের বাড়িতে ডাকাতি করাবে, কয়েকজন লোক রেডি করছে। আমরা কি করছি? ষড়যন্ত্রকারী। তা আমাদের ষড়যন্ত্রের ফলে কয়েকজন ব্যক্তি মিলে সুমন তালুকদারের বাড়িতে ডাকাতি করছে। তা যারা ডাকাতি করছে তাদের শাস্তি কত দ্বারা? দণ্ডবিধির 395 ধারা। ভাই, ডাকাতির শাস্তি কি 2 বছরের কম না বেশি? বেশি না? বেশি। তাহলে এই অপরাধের ষড়যন্ত্রকারীকে শরীফুল এবং উজ্জ্বল। তাহলে শরীফুলের শাস্তি এবং উজ্জ্বলের শাস্তি কি হবে? ওই ডাকাতরা যে শাস্তি ভোগ করবে, আমরাও ওই ডাকাতের কাজে সহায়তাকারী হিসেবে কি করব? সমান শাস্তি ভোগ করব। এটা হলো 120-এর ক্ষয়ের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ কি? দ্বিতীয় অংশগুলো এমন একটা অপরাধের জন্য আমরা বলছি, কি অপরাধের জন্য বলছি? যে অপরাধের জন্য শাস্তির পরিমাণ 2 বছরের কম হয়, এমন একটা অপরাধের জন্য আমরা সহায়তা করছি, ষড়যন্ত্র করছি, অপরাধটা হয়ে গেছে। তাহলে 2 বছরের নিচে অপরাধমূলক কোনো কাজের ষড়যন্ত্র করলে, ওই অপরাধটা সংগঠিত হলে ষড়যন্ত্রকারীরা কি সহায়তার সমান শাস্তি ভোগ করবে? দ্বিগুণ শাস্তি ভোগ করবে? অর্ধেক করবে? নাকি নির্দিষ্ট 6 মাসের অধিক কারাদণ্ড হবে না? 6 মাসের অধিক দণ্ড হবে না। এটা হলো দ্বিতীয় অংশের আলোচনা। এটা বলার পরেও যদি এখনো বুঝতে না পারেন, তাহলে আপনি শুধু পড়বেন 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্র, 120-এর খতে কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। এখন আমার প্রশ্ন হলো, এটা কেন গভীরে গিয়ে বললাম? কারণ 120-এর ক্ষয়ের 1 থেকেও এমসিকিউ প্রশ্ন হয়েছে, 120-এর ক্ষয়ের 2 থেকেও এমসিকিউ প্রশ্ন হয়েছে। দুইটাই এএসআই থেকে এসআই পদে হয়েছে। দুইটাই এএসআই থেকে এসআই পদে এই শাস্তির জায়গাটা নিয়ে এমসিকিউ প্রশ্ন হয়েছে। এই জন্য আমার এই জায়গাটা বলা জরুরি ছিল। দণ্ডবিধি আইনের পরবর্তী অধ্যায়, এই যে অধ্যায়টা থেকে প্রতি বছরই দেখতেছি প্রশ্ন করতেছে। রাষ্ট্রদ্রোহ কাকে বলে? তারপরে হচ্ছে গিয়ে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ টুদ্যোগ ইত্যাদির প্রশ্ন হয়, রাষ্ট্রদ্রোহের শাস্তি, রাষ্ট্রদ্রোহের দায়ের মামলা ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন প্রতি বছরই হচ্ছে। এই জন্য আমরা এই অধ্যায়টাকে কি করব? মোটামুটি ভাবে একটু গুরুত্ব সহকারে নিব। মোটামুটি একটু কি করব? গুরুত্ব সহকারে নিব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কয়টা অধ্যায় পড়ার কথা? 3টা অধ্যায়। তো আমরা একটা অধ্যায় পড়লাম। আরো কয়টা অধ্যায় বাকি ছিল? আর কয়টা অধ্যায় বাকি আমাদের? 2টা অধ্যায় বাকি। তাহলে এগুলো একদম সহজভাবে নিলেও আমাদের চলবে।
তা একটি মুহূর্তে ব্যস্ত আছে। এই অধ্যায়ের ধারা হলো 121 থেকে দণ্ডবিধানের 130 ধারা পর্যন্ত। 121 থেকে কত? 130। জুমের আইডিটা অনেকদিন পরে প্রবলেম হলো। দণ্ডবিধি আইনের 121 ধারা হলো বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধের চেষ্টা করে অথবা সহায়তা করে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। কি বললাম তাহলে? দণ্ডবিধি আইনে 10টা ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায়। কয়টা ধারায়? দণ্ডবিধি আইনে 10টা ধারায় মৃত্যুদণ্ড হয়। সর্বপ্রথম ধারা হলো দণ্ডবিধি আইনের 121 ধারা। সর্বপ্রথম ধারা কত? দণ্ডবিধি আইনের 121 ধারা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ এবং যুদ্ধের কাজে কি সহায়তা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। অনেক প্রশ্ন হয় 121 ধারা থেকে। তাহলে 121 ধারা কোনটা সঠিক? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ, নাকি এটার জন্য সহায়তা, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। 121 ধারার শাস্তি আপনার কিন্তু এই বছর প্রশ্ন আসছে, এই 2025 সালে এসএ থেকে এসআই পদে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, শাস্তি সহ লিখুন। কি? শাস্তি সহ। তাহলে শাস্তি সহ যারা লিখছে, যার শাস্তি কি হবে, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, তাদেরটা কিন্তু ভালো হয়েছে। এটা নর্মাল ভাবে সবাই জানে এটা শাস্তি কি। কারণ কি, দণ্ডবিধির কোন কোন ধারায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়, এর ভিতরে একটা শাস্তির দ্বারা হলো দণ্ডবিধির কত ধারা? 121 ধারা, প্রথম ধারা। এই জন্য এটা অনেকে জানেই যে এই ধারায় মৃত্যুদণ্ড হয়। 121-এর ক, 121 দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ বা সহায়তা। এখন যুদ্ধের ঘোষণা, উদ্যোগ মানে কি জানেন? উদ্যোগ মানে কি, যেটাকে বলে চেষ্টা বা প্রচেষ্টা করা, চেষ্টা করা। আর এটা হলো কি সহায়তা। এই উদ্যোগ অথবা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অথবা সহায়তা, এগুলার যদি কোনো ব্যক্তি কি করে, যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ, এগুলার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধানের 121 শ টাইপেন ক দ্বারা। 121 কত? শ টাইপেন ক দ্বারা। আপনারা আমি আগে বলে দিচ্ছি, এই ডিভাইসটাতে যারা জয়েন করছেন এই দিক থেকে আপনাদের ক্লাসটা কিন্তু 4-5 মিনিট পরে কেটে যাবে। আবার লিঙ্ক দিব, আবার জয়েন করবেন। কারণ এটা আমার এখানে লাইসেন্স দেখাচ্ছে, কিন্তু এখানে লিমিটেশনটা ওরা হয়তো কোনোভাবে সেটিং এ প্রবলেম হয়েছে। আমি ক্লাস শেষে ঠিক করে নিচ্ছি এটা। আবার জয়েন করবেন কষ্ট করে প্লিজ। আচ্ছা, দণ্ডবিধি আইনের 121-এর শ টাইপেন ক কত ধারা থেকে সৃষ্ট? 121 ধারা থেকে। 121 ধারার অপরাধের জন্য যদি কেউ কি করে, ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি হবে 121-এর ক ধারা। একদম সিম্পল ভাবে নেন, ভিতরে ঢোকার দরকার নাই, রিডিংও পড়ার দরকার নাই, খালি কথার হেডিং গুলা নেন, দেখবেন সহজ। দণ্ডবিধি আইনে এরকম এই জায়গাগুলো এত গভীরে হবে না, এগুলোর প্রশ্ন পেঁচাইতেও পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র কি সংগ্রহ করছে? অস্ত্র শস্ত্র সংগ্রহ করছে, গোলা বারুদ সংগ্রহ করছে, জনবল সংগ্রহ করছে, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 122 ধারা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র, গোলা বারুদ, জনবল বা লোকবল যদি কোনো ব্যক্তি কি করে, সংগ্রহ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 122 ধারা। আর 123 আগেই বললাম, যুদ্ধ সুগম করার জন্য, যুদ্ধ যেন হয়ে যায়, যুদ্ধের ষড়যন্ত্রের সংবাদ যদি কোনো ব্যক্তি গোপন করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 123 ধারা। তাহলে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে, আমি আপনাদের বলাবো কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ অথবা সহায়তার শাস্তি 121। 121 ধারার অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি কেউ করে, তাহলে তার শাস্তি 121-এর ক। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে এই উদ্দেশ্যে যদি কেউ অস্ত্র, গোলা বারুদ, লোকবল, জনবল সংগ্রহ করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 122 ধারা। যুদ্ধ সুগম করার জন্য ষড়যন্ত্র গোপন করার শাস্তি দণ্ডবিধি আইনের 123 ধারা। 123-এর কত আমরা আগেই পড়ে আসছি বিভিন্ন জায়গায়, ফৌজদারি কার্যবিধি আইনের 99-এর কতে গিয়ে পড়লাম, অনেক জায়গাতেই পড়ছি এই জায়গাটা। 123-এর ক, 124-এর ক এবং 153-এর ক পড়ছি না আমরা এই কথাগুলা।
123-এর ক, 124-এর ক, 153-র ক, এগুলো আমরা আগেই পড়ছি। কি পড়ছি এই জায়গাগুলা? এই জায়গাগুলা পড়ছি হচ্ছে আমরা মানে রাষ্ট্রদ্রোহের সাথে যুক্ত রেখে। তাহলে 123-এর আলোচনার বিষয়বস্তু কি? রাষ্ট্র সৃষ্টি কি করা? নিন্দা করা। এর সার্বভৌম বিলোপকরণের উদ্দেশ্য কখনো কাজ করা। তাহলে কোনো ব্যক্তি কথা দ্বারা বা কার্য দ্বারা বা কথিত কল্পমূর্তির মাধ্যমে হইতে পারে কি করতে পারে? বাংলাদেশের ভিতরে বা বাহিরে এর নিরাপত্তা পূর্ণ করতে পারে, কিংবা বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত সমুদ্র যে কোনো এলাকা সম্পর্কে বাংলাদেশের সার্বভৌম বিপন্ন করতে পারে। অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন করতে পারে, সার্বভৌম বিপন্ন করতে পারে, এরকম কোনো কথা বলা। যদি আরো খুব সহজে বলেন, রাষ্ট্র সৃষ্টি নিন্দা মানে কি? রাষ্ট্র সৃষ্টি নিন্দা মানে কি? যে আমাদের বাংলাদেশ না হলেই ভালো হইতো, এটা কোনো দেশ হলো? অথবা এমন এক কথা বলবেন, আপনার এই কথার মাধ্যমে কি হবে? মানুষের মনে অপরাধ করার জন্য কি হবে? দাঁড়ান, লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্লিজ। এটা রিভিশন দেন আপনারা, যে কটা দ্বারা পড়াইছি একটু রিভিশন দেন, সময় নষ্ট করেন না, ঠিক আছে? যে কটা দ্বারা পড়াইছি একটু রিভিশন দেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ বা সহায়তা 121। 121 ধারার অপরাধের ষড়যন্ত্র 121-এর ক। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র, গোলাবারুদ, জনবল সংগ্রহ করার শাস্তি দণ্ডবিধি আইনের 123। রাষ্ট্র সৃষ্টি নিন্দা বা এর সার্বভৌম বিলোপকরণের শাস্তি হলো দণ্ডবিধির 123-এর ক দ্বারা। তাহলে রাষ্ট্র সৃষ্টি না হলে হইতো, অথবা দেশের সার্বভৌমত্বের হুমকি এরকম যদি কোনো ব্যক্তি কথা বলে, কোনো কার্য করে, তাহলে তার সৃষ্টি শাস্তি হবে দণ্ডবিধি আইনের 123-এর শ টাইপের ক দ্বারা। তাহলে আপনি কি বলবেন? রাষ্ট্র সৃষ্টি, রাষ্ট্রের সৃষ্টি নিয়ে কোনো নিন্দাবাদ করা, দেশের নিরাপত্তা এবং সার্বভৌম বিপন্নকারী কোনো কথা বা কার্য করা, এর শাস্তি হলো দণ্ডবিধি আইনের 123-এর শ টাইপের ক দ্বারা। আর 123-এর 124 দ্বারা হলো রাষ্ট্রপতি বা সরকার বা গভর্নরকে কোনো আইনানুগ কাজ করতে বাধ্য করার জন্য, কোনো আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য, অথবা যেন ক্ষমতা প্রয়োগ না করে সেজন্য। আমাদের দেশে বর্তমানে যারা দেখছেন কিছুদিন আগে, বিশেষ করে ইউনিশ সরকার যতদিন ক্ষমতায় ছিল, একটার পর একটা আন্দোলন লেগেছিল, দেখছেন না? যে এটা করতে হবে সরকারের। এখনো হয় যে সরকারকে এই কাজ করতে বাধ্য করাচ্ছে, বল প্রয়োগ করতেছে, ভীতি প্রদর্শন করতেছে, আক্রমণ করতেছে। তাহলে সরকার, রাষ্ট্রপ্রধান বা গভর্নর প্রমুখ ব্যক্তিদেরকে কোনো ব্যক্তিরা কোনো কাজ করাইতে বাধ্য করাইতেছে, এই কাজটা করতেই হবে এই মর্মে তাদের প্রতি যদি, একটা হচ্ছে তাদের মানবাধিকার আছে, সাধারণভাবে সভা সমাবেশ করার অধিকার থাকবে, কিন্তু যদি রাষ্ট্রপতি বা গভর্নর বা সরকারের প্রতি কি সৃষ্টি করে? বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, আক্রমণ, এইরকম কাজগুলো যদি কেউ করে, তাহলে তাদের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 124 দ্বারা, ক দ্বারা। তার মানে আপনি আরো সহজ যদি বলেন, সরকার বা রাষ্ট্রপ্রধানকে বা গভর্নরকে কি করা? কোনো আইনানুগ কাজ করাইতে বাধ্য করার জন্য, অথবা সরকার এই কাজটা করতে চাচ্ছে, এই কাজটা করতে দিবে না, এই জন্য তাদেরকে ভয়ভীতি প্রদর্শন, বল প্রয়োগ, আক্রমণ ইত্যাদি যদি কেউ করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের কত দ্বারা? 124 দ্বারা। 124-এর ক রাষ্ট্রদ্রোহের যদি সংজ্ঞা আসে, তাহলে সরাসরি 124 শ টাইপেন কি লিখবেন? 124 শ টাইপেন ক দ্বারা লিখবেন। রাষ্ট্রদ্রোহের যদি সংজ্ঞা আসে 124 শ টাইপেন ক দ্বারা কিভাবে লিখবেন? দণ্ডবিধি আইনের এই জায়গাটার ক্ষেত্রে আপনার রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাও দেয়া আছে, এবং এই জায়গার ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহের শাস্তি দেয়া আছে। দণ্ডবিধি আইনের এই জায়গাগুলোর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু আপনার হচ্ছে, মনে রাখবেন, দণ্ডবিধি আইনের এই অধ্যায়ের সর্বোচ্চ প্রশ্নমুখী জায়গা হলো দণ্ডবিধি আইনের 121 দ্বারা এবং দণ্ডবিধি আইনের 124 শ টাইপেন ক দ্বারা। এগুলোতে কিন্তু কি হয়? প্রশ্ন বেশি হয়। দণ্ডবিধি আইনে, আবার বলতেছি, দণ্ডবিধি আইনের 121, দণ্ডবিধি আইনের 124 শ টাইপেন ক, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন কি হয়?
বেশি হয়। একশো চব্বিশের রাষ্ট্রদ্রোহের জন্য তিনটা উপাদান আছে: ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা। বলেন, ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা। তাহলে যদি কোনো ব্যক্তি কথার দ্বারা, লিখনি দ্বারা এবং কোনো কার্য দ্বারা, কোনো কথিত কল্প মূর্তির মাধ্যমে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে কি সৃষ্টি করায়? ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি করায়, তাহলে তার অপরাধের নাম হলো রাষ্ট্রদ্রোহ। কি বলে থাকে? এটা একাধিকবার হয়েছে প্রশ্ন, রাষ্ট্রদ্রোহ বলতে কি বুঝেন? রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের বিধান লিখুন। তাহলে রাষ্ট্রদ্রোহের দায়ে মামলা কিভাবে করতে হয় আপনারা জানেন? ফৌজদারি কার্যবিধি পড়ছেন না? রাষ্ট্রদ্রোহের দায়ে মামলা কত ধারা মনে আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারা, নাকি? রাষ্ট্রদ্রোহের দায়ে মামলা কার? সরকার বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী কি করতে হয়? অনুমোদন নিয়ে এটা করতে ছাড়া কি করা যাবে না, কোনো নালিশ করা যাবে না, আদালত এটা গ্রহণ করবে না। তাহলে রাষ্ট্রদ্রোহ কাকে বলে? যদি কোনো ব্যক্তি এমন কথা বলে, এমন কার্য করে, এমন কিছু লেখালেখি করে, এমন কোনো প্রকাশ করে, এমন কল্পমূর্তি ধারণ করে, যার মাধ্যমে কি হয়? যার মাধ্যমে আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি হয়। কার দ্বারা? কোনো ব্যক্তির কাজের দ্বারা। কার মনে হয় সৃষ্টিটা? কার মনে হয়? যে ব্যক্তি এই কাজটা করছে তার মনে হয়, নাকি সাধারণ মানুষের মনে হয়? সাধারণ মানুষের মনে হয়, তাই না? তাহলে সেই ব্যক্তির কাজের নাম রাষ্ট্রদ্রোহ। এই সংজ্ঞা কিন্তু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, দণ্ডবিধানের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এটা, রাষ্ট্রদ্রোহ। তাহলে বলেন, কথার দ্বারা, কাজের দ্বারা সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞা সৃষ্টি করানোকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহ বলা। আপনি এমন কথা বলছেন, যে কথা শুনে এমন লেখা লিখছেন, যে লেখা দেখে এমন প্রচার করছেন, এই প্রচারণার মাধ্যমে মানুষের কি হয়ে গেছে? সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি হয়ে গেছে, বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে, অথবা অবজ্ঞা সৃষ্টি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজের নাম হলো কি? রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহের এটা আমরা সংজ্ঞার ক্ষেত্রে এটা ব্যবহার করি। রাষ্ট্রদ্রোহ কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে হয় না। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এটা কি রাষ্ট্রদ্রোহ না? 121 দ্বারা, এই অধ্যায়ের প্রত্যেকটা দ্বারাই রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত। কিন্তু আপনি কি লিখবেন? এই সংজ্ঞা যদি আসে লিখবেন 124-এর শ টাইপেন ক, তারপরে লিখবেন দণ্ডবিধি আইনের 6ষ্ঠ অধ্যায়ে 121 থেকে দণ্ডবিধি আইনের 130 দ্বারাই রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত বিশেষভাবে আলোচনা করা আছে। তাহলে সুন্দর হলো না? আপনি শুধু 124-এর ক লিখে দিলেন, আরেকজন 124-এর ক লিখে অধ্যায় উল্লেখ করে যে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত দণ্ডবিধি আইনের 121 থেকে 30 ধারা পর্যন্ত অপরাধের আলোচনা এবং শাস্তি সম্পর্কে বিশদ আলোচনা আছে। তার মানে আপনি কি অন্য চাইতে একটু কি করলেন? একটু আগায় গেলেন। এটাই স্বাভাবিক বিষয়। প্রতিনিয়ত আপনাকে চিন্তা করতে হবে, আমি কিভাবে একটু টেকনিক অবলম্বন করব, আমি কিভাবে একটু প্রাসঙ্গিক বিষয়, অপ্রাসঙ্গিক না। আপনি অপ্রাসঙ্গিক সারাদিন লিখতেছেন, এটা হবে না। আবার আপনার রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা আসছে, আপনি 121 থেকে 130-এর সবগুলা দ্বারাই এক লাইন করে লিখতেছেন, এত সময় কিন্তু আপনার নাই। এত সময় কিন্তু আপনার নাই। আপনি অধ্যায় উল্লেখ করে বলবেন এত থেকে এত দ্বারা এই সম্পর্কে আলোচনা এবং শাস্তি সম্পর্কে আলোচনা আছে, ব্যাস। আর যদি সুযোগ হয় তাহলে উদাহরণ দিবেন। হ্যাঁ, কি দিবেন? উদাহরণ দিবেন যে ইকবাল নামক ব্যক্তি এমন এক লেখা লিখছে, যে লেখার মাধ্যমে সরকারের মনে এই কথাটাই, শঙ্কার কথাটাই, সাধারণ মানুষের মনে ঘৃণা অবজ্ঞার সৃষ্টি হয়েছে, তাহলে ইকবাল রাষ্ট্রদ্রোহ করেছে। খালি কি করলেন? ওই সংজ্ঞার কথাটাই একজন ব্যক্তির নাম দিয়ে কি করলেন? একটা উদাহরণ দিয়ে দিলেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়াবে। 125 বাংলাদেশের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ বা মৈত্রী সূত্রে আবদ্ধ যে এশীয় শক্তি আছে বা এশীয় দেশগুলা, হ্যাঁ, ভারত হতে পারে, আপনার চীন হতে পারে, তাই না? বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক দেশগুলো আছে, এগুলোর সাথে যদি কোনো ব্যক্তি কি করে, এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের কত দ্বারা? 125 দ্বারা। খুব একটা প্রশ্নমুখী হয় না এই জায়গাগুলোর থেকে। এগুলোর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দণ্ডবিধি আইনের 125 তাহলে কি? বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ মানে কি? বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র যেগুলো আছে এশিয়ার ভিতরে, এগুলোর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের
কত ধারা? 25 ধারা। 126, এটা কোনো সরাসরি রাষ্ট্রের জন্য বলা হয় নাই। 126 ধারা আলোচনার বিষয় হলো বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী শক্তির রাজ্য এলাকা সমূহের উপর লুণ্ঠন সংগঠন করা। তাহলে বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী শক্তির রাজ্য এলাকা সমূহ, তাহলে শক্তির রাজ্য বাংলাদেশের সাথে রাজ্যের হিসাব করতে গেলে, অঙ্গরাজ্যের হিসাব করতে গেলে বাংলাদেশের পাশে অন্য কোনো দেশ আছে, কোনো রাজ্য আছে হিসাব করতে গেলে? চতুর্পাশেই কার আছে? ভারতের আছে, তাই না? তাহলে এগুলার মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো কি করে, ওগুলোর উপর যদি কেউ লুণ্ঠন করে, ওগুলোর মাধ্যমে কোনো মালামাল লুণ্ঠন সংগঠন করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধানের কত ধারা? 126 ধারা। তাহলে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 125, আর এই রাজ্য যেগুলো আছে রাজ্যগুলোর মধ্যে যদি কেউ লুণ্ঠন কার্যক্রম করে, এখন আমাদের দিক থেকে আছে মেঘালয় না, তারপরে হচ্ছে আপনার এই যশোরের দিক থেকে আছে কি, যশোরের দিক থেকে কি ভারতের সীমান্ত, কি বলে এটাকে, বাংলাদেশের বিভিন্ন জায়গার দিক থেকেও তো আপনার কি আছে, ভারতের বিভিন্ন রাজ্যগুলো আছে, এগুলো থেকে যদি কেউ কোনো লুণ্ঠন করে, তাহলে এটা একটা রাষ্ট্রদ্রোহের অপরাধ, তার শাস্তি হবে দণ্ডবিধানের কত দ্বারা? 126 দ্বারা। 126 দ্বারা। এখন 125-এ যুদ্ধ ঘোষণা করলেন, 126-এ মালামাল লুণ্ঠন করলেন, 25 এবং 26-এ যুদ্ধের মাধ্যমে এবং মালামাল লুণ্ঠন করার পর যদি কোনো ব্যক্তি এই সম্পত্তি গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধানের 100 কত দ্বারা? 27 দ্বারা। এই এখন পর্যন্ত 125, 26, 27-এর প্রশ্ন এমসিকিউ মনে হয় আমার যতটুকু মনে পড়ে হয় নাই, কিন্তু যেহেতু আমরা এই অধ্যায়টা পড়তেছি, ধারাগুলো যদি পসিবল হয় নিবেন। তাহলে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোন এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তি হলো দণ্ডবিধানের 100 কত? 25। কোন শক্তিতে বসবাসকারী রাজ্য সমূহের উপর লুণ্ঠন 26। 25, 26-এর যুদ্ধ এবং মাল লুণ্ঠন করার পর যদি এই সম্পত্তি কেউ গ্রহণ করে, যেটা যুদ্ধের মাধ্যমে অথবা লুণ্ঠন করা মালামাল জানার পরেও যদি কেউ গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে 100 কত? 27। কোন সরকারি কর্মচারী কর্তৃক কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে, সরকারি কর্মচারী কর্তৃক কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে কিভাবে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃতভাবে পালায়া যাওয়ার জন্য যদি সহায়তা করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 128 দ্বারা। আর যদি অবহেলাপূর্ণ বা তাচ্ছিল্যপূর্ণ কাজের মাধ্যমে কোনো রাজবন্দী অথবা কোনো যুদ্ধবন্দীকে যদি সরকারি কর্মচারী অবহেলাপূর্ণ কাজের মাধ্যমে কি করে থাকে, এখান থেকে পলায়তে দেয় বা পলায়নে সহায়তা করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি 129 দ্বারা। আর 130 দ্বারা প্রশ্ন হয়, অনেক জায়গাতে সাথে যুক্ত হয় আশ্রয়দান বলতে কি বুঝেন? দণ্ডবিধি আইনে আশ্রয়দানের শাস্তি সমূহ লিখুন। তাহলে আশ্রয়দান কাকে বলে? আশ্রয়দানের সংজ্ঞা পারবেন না? একসময় খুব কমন প্রশ্ন ছিল একটা এটা। আশ্রয়দান সংজ্ঞা হলো দণ্ডবিধানের 52 টাইপের কত দ্বারা? ক দ্বারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বামী স্ত্রী ব্যতীত খাবার, বস্ত্র, অস্ত্র, পোশাক পরিচ্ছদ, যানবাহন ইত্যাদিতে সাহায্য করে, সে আশ্রয়দান করেছে বলে গণ্য হবে। আশ্রয়দানের শাস্তি লিখুন। তাহলে রাজবন্দী বা যুদ্ধবন্দীদেরকে যদি কেউ আশ্রয় দান করে, তার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধানের 130 দ্বারা। 130। এরপর আরেকটা পর্ব আজকে একটু পরে পরের অধ্যায়ে, যদি কোনো ব্যক্তি সেনা ও বিমান বাহিনীর পলাতক সদস্যকে আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 136 দ্বারা। আবার যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্যদেরকে আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 157 দ্বারা। আবার যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 212 দ্বারা। আবার যদি কোনো ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করছে এরকম ব্যক্তিকে আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি 216 দ্বারা। আবার ডাকাত বা দস্যু করছে বা করবে এরকম ব্যক্তিদেরকে যদি কেউ আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 216 টাইপের ক দ্বারা। এটা প্রশ্ন হয় একসময়, অনেক হইতো এই প্রশ্নগুলো, পূর্বের সালের প্রশ্ন দেখলেই আপনারা এটা বুঝতে পারবেন। যাই হোক, তাহলে 130 দ্বারা কাদেরকে আশ্রয় দান? বেআইনি সমাবেশের সদস্যদেরকে, সেনা ও বিমান বাহিনীর সদস্যদেরকে, নাকি রাজবন্দী বা যুদ্ধবন্দীকে? রাজবন্দী অথবা কি রাষ্ট্রীয়ভাবে যাদেরকে বন্দী অবস্থায় ভর্তি করা হয়েছে, অথবা যুদ্ধের পরে যাদেরকে এই দেশে কি করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে, যুদ্ধের পরে তারা কি করতে পারে না, যাইতে পারে নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কেউ আশ্রয় দান করে, তাহলে সেই ক্ষেত্রে তাতে শাস্তি হবে
দণ্ডবিধি আইনের 130 ধারা। তাহলে এই অধ্যায়টা কিন্তু আপনার তো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো হলো আপনার হেডিং ভিত্তিক অধ্যায়, ভিতরে এত গভীরে যাওয়ার দরকার হয় না। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ বা সহায়তা যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 121 যে মৃত্যুদণ্ড হয় এটা মনে রাখবেন। 122 না 121 ক 121 ধারার অপরাধ সংগঠনের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে 121 দ্বারা 121 ক দ্বারা কয়টা অপরাধের ষড়যন্ত্রের শাস্তি বলেন? 121 ক কয়টা অপরাধের ষড়যন্ত্রের শাস্তি হতে পারে কে বলতে পারবেন? যারা বুঝবেন, বুঝতে হবে কিন্তু এগুলা একটু বুদ্ধি কাটাইতে হবে। দণ্ডবিধি আইনের 121 শ টাইপের কতে কয়টা অপরাধের ষড়যন্ত্র হতে পারে? একটু হাত উঠান তো দেখি, কয়টা? উত্তর হলো 3টা অপরাধের। কয়টা অপরাধের? 3টা অপরাধের ষড়যন্ত্র। কি কি? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটার ষড়যন্ত্র; যুদ্ধের চেষ্টা, এটার ষড়যন্ত্র; যুদ্ধের সহায়তা, এইটার ষড়যন্ত্র। এটা যে কোনো একটার জন্য হতে পারে। কেন বুঝেন না? এটা 121 ক। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য যদি কোনো ব্যক্তি অস্ত্র এবং জনবল সংগ্রহ করে। 122 যুদ্ধ হয়ে যাক, যুদ্ধ হইলেই তো ভালো, তাই না? এরকম সংবাদ ষড়যন্ত্র যদি কেউ গোপন করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 123। রাষ্ট্রের সৃষ্টি নিয়ে নিন্দা করা, বাংলাদেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কথা বলা, সার্বভৌম বিপন্ন হতে পারে এমন কোনো কার্য করা, শাস্তি হলো 123 ক ধারা। রাষ্ট্রপতি, গভর্নর প্রমুখ ব্যক্তিদেরকে আইনানুগ কোনো কাজ করতে বাধ্য অথবা অবাধ্য করার জন্য বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, আক্রমণ, বলপূর্বক ভীতি প্রদর্শন, আক্রমণ বা বাধা দান যদি করে, তাহলে তার শাস্তি হলো দণ্ডবিধি আইনের 124 ধারা। 124 ক হলো রাষ্ট্রদ্রোহ, কথা কার্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ কি করা, সৃষ্টি করা। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে, ঐশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তি হলো দণ্ডবিধি আইনের 124 শ টাইপের ক দ্বারা। এর শাস্তিও যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে 124 ক দ্বারা। এটা মনে রাখবেন। ও সরি, এটা তো বলে ফেলাম 124 ক। আর 125 কোন এশিয়া শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 25 রাজ্য সমূহের মালামাল লুণ্ঠন করা। 26 25-26 অপরাধের মালামাল গ্রহণ করা। 127 আর সৈনিক সরি 128 হলো সরকারি কর্মচারী, মনে রাখবেন। 128-29 অপরাধ কার? সরকারি কর্মচারীদের। কোন সরকারি কর্মচারী কর্তৃক কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃত পলায়নের সহায়তা বা পলায়ন করতে দিছে। আর 129 হলো সরকারি কর্মচারী কর্তৃক কিভাবে অবহেলা ভাবে, কোন অবহেলামূলক ভাবে কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে কি করছে, পলায়ন করতে দিছে বা সহায়তা করছে। 129। এখন একটা প্রশ্ন করবো আপনাদেরকে, দণ্ডবিধির 130 দ্বারা কিসের জন্য শাস্তি প্রদান করা হয়? রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় দানের শাস্তি, ক। রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের সহায়তার শাস্তি, খ। রাজবন্দী বা যুদ্ধবন্দীকে উদ্ধার করার শাস্তি, গ। কোনটা সঠিক বলেন? উত্তর হলো সব কয়টাই সঠিক। 130 দ্বারাই যদি কোনো ব্যক্তি কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় দান করে, পলায়নের সহায়তা করে অথবা তাদেরকে উদ্ধার করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 100 কত দ্বারা, 30 দ্বারা। তাহলে 130 দ্বারায় কয়টা কারণে শাস্তি প্রদান করা হয়? দণ্ডবিধি আইনের 130 দ্বারাই 3টা কারণে শাস্তি প্রদান করা হয়। এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধি আইনের 130 দ্বারাই শাস্তি কি কোনো সরকারি কর্মচারীর নাকি ব্যক্তির জন্য বলা আছে? 128-29 কিন্তু সরকারি কর্মচারীর কথা বলা আছে, 130টা কিন্তু সরকারি কর্মচারীর জন্য বলা নাই। তার মানে ব্যক্তির জন্য বলা আছে। আর যেখানে ব্যক্তির জন্য বলা আছে এখানে সরকারি কর্মচারী হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারবেন এক নজরে হেডিং গুলা, এই ধারাগুলা। আমরা একটা অধ্যায় কিন্তু পড়বো, আমরা একদম শর্ট আলোচনা করতেছি এই কথাগুলা। আমি আবার বলতেছি, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ, সহায়তা 121, শাস্তি দরকার নাই এখন। এগুলোর ষড়যন্ত্র, ক। অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করা যুদ্ধের জন্য 22, যুদ্ধ সুগম করার জন্য ষড়যন্ত্র গোপনকরণ 23, রাষ্ট্র সৃষ্টি নিন্দা বা এর সার্বভৌম বিলোপকরণ 123 ক,
সরকার গভর্নরকে বাধা, ভীতি প্রদর্শন, আক্রমণ ইত্যাদির শাস্তি 124। রাষ্ট্রদ্রোহ হলো 124-এর ক, ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি করা। এশীয় শক্তির বিরুদ্ধে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 25। বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী শক্তি রাজ্য সমূহের উপর লুণ্ঠন করার শাস্তি 126। 25-26-এর এই সমস্ত যুদ্ধ এবং লুণ্ঠনের পর সম্পত্তি গ্রহণ করার শাস্তি দণ্ডবিধানের 127। রাজবন্দী বা যুদ্ধবন্দীকে স্বেচ্ছাকৃত সরকারি কর্মচারী পলায়ন করতে দেওয়ার শাস্তি 128। অবহেলার মাধ্যমে হলো 129। আর অনুরূপ রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের সহায়তা, আশ্রয় দান এবং উদ্ধার করার শাস্তি হলো দণ্ডবিধানের কত ধারা? 130 ধারা। পারবেন না ইনশাল্লাহ? পারবেন কিন্তু, কারণ সামনে গিয়ে আমাদের অনেক, কালকে থেকে আমার গুরুত্বপূর্ণ 4টা অধ্যায় শুরু হবে। কালকে তো ক্লাস আছে আপনাদের অষ্টম, আমরা আগে বলছিলাম দণ্ডবিধি সাজেশন, মনে আছে না? হ্যাঁ, অধ্যায় বলছিলাম না, দণ্ডবিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? 4, 5, 16, 17 সর্বোচ্চ প্রশ্নমুখী আর ব্যাখ্যামূলক সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 4টা আরো। কোনটা কোনটা? 8, 9, 10, 11। অর্থাৎ আগামীকালকে থেকে যে দণ্ডবিধির 4টা অধ্যায় হবে, এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর আপনি পাবেন না। প্রতি বছর এই 4টা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন, 4টা অধ্যায়ের যে কোনো ধারার প্রশ্ন কি এখানে হচ্ছে এবং হবে। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু। আচ্ছা, তাহলে আমরা আজকে অধ্যায়টা শেষ করে ফেলি। সৈনিক, নাবিক, বৈমানিক সম্পর্ক পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো? এখানে কোনো ব্যাখ্যা নাই, কোনো উপধারা নাই, শুধু হেডিং গুলো মনে রাখা। শুধু কি হেডিং গুলো মনে রাখা? আচ্ছা, তাহলে 2টা অধ্যায় পড়লাম, আরেকটা অধ্যায় পড়বো। এটা হলো সেনা নৌ বিমান বাহিনী সম্পর্কিত অধ্যায়। সেনা নৌ বিমান বাহিনী সম্পর্কিত অধ্যায়। তুলনামূলক প্রশ্ন খুব কম হয়, তারপরেও আমরা নিব ইনশাল্লাহ, ছাড়বো না যদি প্রশ্ন হয়। এই অধ্যায়ের আলোচনা হলো 131 থেকে 140। 131 থেকে কত? 140 দ্বারা। বেশি সময় লাগবে না, নিয়ে নেন, কাজে লাগবে। দণ্ডবিধি আইনের 131। সৈনিক, নাবিক, বৈমানিক বুঝেন? সৈনিক, নাবিক, বৈমানিক কি বুঝেন? কাকে বলে বলেন তো? যদি বলে সৈনিক, নাবিক, বৈমানিক বলতে কি বুঝেন? সাক্ষ্য আইন পড়ে আসছেন না? হ্যাঁ, 1952 সালের সৈনিক, 1953 সালের বৈমানিক, 1961 সালের কি নাবিক। তাহলে যদি পুলিশ কাকে বলে, তাহলে বলবেন 1861 সালের পুলিশ। তাহলে পুলিশ কত সালের? 1861 সালের। সৈনিক কত সালের? 1952 সালের। বৈমানিক কত সালের? 53 সালের। নাবিক কত সালের? 61 সালের। তাহলে সবচেয়ে সিনিয়র কিন্তু আমরা, মানে আমাদের আইনটা সবার আগে, 61 সালের আইন আমাদের। 1861 মানে ওদের 100 বছর আগের। 100 বছরেরও কি প্রায় আগে, 100 বছর আগে। আচ্ছা, তাহলে সৈনিক, নাবিক, বৈমানিককে বিপদগামী করার জন্য, তাদেরকে বিপদে ফেলার জন্য, তাদেরকে বিদ্রোহে সহায়তা করে। বিদ্রোহ করো, কি পাও? কয় টাকা বেতন, রেশন, তোমাদের কি সুযোগ সুবিধা আছে? বিদ্রোহ করো, সুযোগ সুবিধা বাড়বে। বুঝছেন? তাহলে সৈনিক, নাবিক, বৈমানিককে বিপদগামী করার জন্য, বিপদে ফেলার জন্য যদি কোনো ব্যক্তি তাদেরকে বিদ্রোহে কি করে? সহায়তা করে। বই বন্ধ করে আমার দিকে থাকান, খুব সহজে 5 মিনিটও লাগবে না নিতে এই ক্লাসটা। তাহলে তার শাস্তি হলো দণ্ডবিধানের 131 ধারা। তাহলে বলেন 131 ধারা কার শাস্তি? সৈনিকের, নাবিকের, বৈমানিকের, নাকি সবকটাই সঠিক? বলেন, 131 দ্বারা কার শাস্তি? সৈনিক, নাবিক, নাকি বৈমানিক, নাকি সবকটাই সঠিক, নাকি একটাও সঠিক নয়? উত্তর একটাও সঠিক নয়। কেন জানেন? এইখানে ধরেন আপনি জুয়েল, আপনি সেনাবাহিনীর সদস্য, আপনি কিবরিয়া, আপনি বিমান বাহিনীর সদস্য, আপনি ইয়ামিন নৌবাহিনীর সদস্য। আপনাদেরকে কে সহায়তা করতেছে? আপনাদেরকে খলিল আহমেদ বলতেছে তোমরা কি করো, বাংলাদেশের তোমরা কি করো, একটা বিদ্রোহ করো। বিদ্রোহ করার জন্য সে সহায়তা করতেছে। তাহলে এখানে কার শাস্তি? খলিলের শাস্তি। সৈনিক, নাবিক, বৈমানিকের কোনো শাস্তি না। একটু পরে গিয়ে বুঝবেন এই জায়গাটা। এখন খলিল যে সহায়তা করলো, সৈনিক, নাবিক, বৈমানিক তারা কি করে ফেলছে? বিদ্রোহ সংগঠিত করে ফেলছে, বিদ্রোহ হয়ে গেছে। তাহলে কার শাস্তি এখন? সৈনিকের শাস্তি, নাবিকের, না বৈমানিকের? বিদ্রোহ সংগঠিত করে ফেলছে, এখন কার? সবকটাই সঠিক নাকি? না না না, এখনো না। এই অধ্যায়ের কোনো ধারাতেই সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদেরকে শাস্তি দেওয়া হবে না। এই অধ্যায়টা কার? সেনা নৌ বিমান বাহিনী নিয়ে যে চিনিমিনি খেলতেছে, সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে যে চক্রান্ত করতেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে যে অপরাধ করার জন্য কি করতেছে?
চেষ্টা করতেছে, সহায়তা করতেছে, করাইতেছে, অর্থাৎ কোনো ব্যক্তির শাস্তির জন্য এই অধ্যায়। কথা বুঝাইতে পারছি? একটু পরে গিয়ে এই অধ্যায়ে দ্বারা বলা আছে, আপনি দেখতে পারবেন। এখন বিদ্রোহ তো সংগঠিত হয়ে গেল, তাহলে সৈনিক নাবিক বৈমানিকের শাস্তি হয়তো হবে, তাদের জন্য আলাদা আইনের বিধান আছে, কিন্তু যে সহায়তা গুলো তার শাস্তি কি? দণ্ডবিধির 132 ধারায় তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাহলে দণ্ডবিধির আরেকটা ধারা পাইলেন, মৃত্যুদণ্ডের ধারা পাইছেন। কত ধারা? 132 ধারা। কত? 132 ধারা। তাহলে দণ্ডবিধানে 10টা ধারায় মৃত্যুদণ্ড প্রদান করা যায়। আমরা ইতিমধ্যে কয়টা ধারা পাই? 2টা ধারা, একটা হলো 121, একটা হলো 132। তাহলে 132 ধারা কেন শাস্তি প্রদান করা হয়? বিদ্রোহের সহায়তার জন্য, নাকি বিদ্রোহের সহায়তার ফলে বিদ্রোহ সংগঠিত হওয়ার জন্য? উত্তর হলো বিদ্রোহের সহায়তার ফলে বিদ্রোহটা সংগঠিত হওয়ার জন্য 132 ধারা। বুঝছেন এই বিষয়টা? সহজ না কথাটা? বুঝা যায় না? আমি আরো সহজ করে বলে দিই। আমি হাফিজকে বলতেছি, হাফিজ তুমি কি করো? সাইফুলের বাড়িতে চুরি করো। এই যে আমি হাফিজকে বললাম সাইফুলের বাড়িতে চুরি করো, অপরাধ হয়ে গেছে না আমার? ধরেন হাফিজ এখনো চুরি করে নাই, আপনারা তো পড়ে আসছেন, তাহলে শরীফুলের অপরাধ কি? হাফিজ এখনো চুরি করে নাই। ধরেন হাফিজ যেহেতু এখনো চুরি করে নাই, হাফিজের যদিও বা শাস্তি নাই, তাহলে শরীফুলের কত? 116 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করলাম। এখন হাফিজ চুরি করে ফেলছে, তাহলে শরীফুলের কত, হাফিজের কত? হাফিজের ধরেন 300, বাড়িতে চুরি করছে গৃহে 380, শরীফুলের হলো 100 নয় 380। ঠিক একই ভাবে আমি বলছি তোমরা বিদ্রোহ করো সৈনিক নাবিক বৈমানিককে, তাহলে এই বিদ্রোহ করার জন্য বললাম, বিদ্রোহ করে নাই, আমার হলো 131, বিদ্রোহ সংগঠিত হয়ে গেছে, আমার শাস্তি সহায়তার জন্য কত? 132। দণ্ডবিধি আইনের পরবর্তী ধারা হলো 133। কত ধারা? দণ্ডবিধি আইনের 133 ধারা। দণ্ডবিধি আইনের 133 ধারা আলোচনার বিষয় কি জানেন? আক্রমণের সহায়তা। ধরেন আপনি একজন এএসআই, সাব ইন্সপেক্টর, একজনে বলতেছে তোমার ওসি তোমার এত কথা বলে, এত কথা শোনাই, তুমি তার প্রতি আক্রমণ করো, ভয়ভীতি দেখো, অঙ্গভঙ্গি করো এরকম যেন তোমার ভয় পাওয়া যায়। আক্রমণ তো বুঝেন নাকি? আক্রমণ বুঝেন না? তোমার ওসি তোমার এত বকাবকি করে কেন, তুমি তার প্রতি একটা আক্রমণ করো, তাহলে সে তোমার প্রতি আর এরকম করতে পারবে না। তাহলে ঠিক কোন ব্যক্তি সেনা বিমান বাহিনীর সদস্যদেরকে বলতেছে যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার কার্য পরিচালনাকালে আক্রমণ করার বিষয়ে সহায়তা, আক্রমণ করবা, তাদের কার্যক্রমের বিষয়ে কি? আক্রমণের সহায়তা। আক্রমণ কি জানেন? যদি কোনো ব্যক্তি এমন কাজ করে, এমন অঙ্গভঙ্গি করে যার দ্বারা অপর কোনো ব্যক্তির মনে ভীতির সঞ্চার হয়, তবে দণ্ডবিধি আইনে 351 ধারায় তাকে কি বলা হয়? অ্যাটাক বা আক্রমণ বলা হয়। কি বলা হয়? আক্রমণ বলা হয়। বুঝছেন? তাহলে এটা কিসের আক্রমণ? কি হয়েছে না আক্রমণের সহায়তা করছে? যে তুমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে আক্রমণ করবা। সমস্যা কি? আমি তো আছি। আক্রমণের সহায়তার শাস্তি হলো 133। এখন আক্রমণ করে ফেলছে, তাহলে সহায়তা করার শাস্তি কত? 134। খুব সহজ কিন্তু। তাহলে বিদ্রোহের সহায়তা 31, বিদ্রোহ সংগঠিত হয়ে গেলে 32, আক্রমণের সহায়তা 33, আক্রমণ সংগঠিত হয়ে গেলে 134। বুঝা যায়? বুঝতে পারছেন? কামরুজ্জামান ভাই, বরিশাল, বুঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, খুব সহজ কিন্তু একদম। তাহলে আপনি কি বইয়ের ভাষা ভাষা পড়ে লাইন টু লাইন পড়বেন, নাকি বলবেন বিদ্রোহের সহায়তা 31, বিদ্রোহ সংগঠিত হলে 32, আক্রমণের সহায়তা 33, আক্রমণ সংগঠিত হয়ে গেলে 34? এইভাবেই পড়তে হবে। এইভাবেই পড়ছি, এর বেশি জানি না আমি, সত্যি কথাই এর বেশি আমি কিছু জানি না এই ধারাগুলা থেকে। ঠিক আপনি এতটুকু জেনে যান, প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। 135, সেনা বিমান বাহিনীর সদস্যদেরকে পলায়নের সহায়তা করার শাস্তি কত? 135। তাহলে পলায়নের সহায়তা দিয়ে বড় একটা প্রশ্ন হইতে পারে না? রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের সহায়তা, ইচ্ছাকৃত বা রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের সহায়তা, সৈনিক নাবিক বৈমানকে পলায়নের সহায়তার শাস্তি সম্পর্কে লিখুন। কয়টা দ্বারা হবে বলেন? রাজবন্দী বা যুদ্ধবন্দীকে
পলায়নের সহায়তা, সৈনিক নাবিক বৈমানিককে পলায়নের সহায়তা, কয়টা দ্বারা হবে? দ্বারা কয়টা হবে কথা বলেন। অনেকে 2 আঙ্গুল উঠাইছেন ভাই, কষ্ট পাইলাম। 2টা আঙ্গুল কেন উঠাইলেন? 3টা আঙ্গুল উঠাইতে পারলেন না? একটা হলো 128 দ্বারা, একটা হলো 129 দ্বারা, আর একটা হলো 135 দ্বারা। তাহলে রাজবন্দী যুদ্ধবন্দীর জন্য কি দ্বারা একটা না 2টা? 28 29 2টা দ্বারা। সৈনিক নাবিক বৈমানিককে, এই জন্য আপনারা চিন্তা করেন না। সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? মানে চিন্তা করতে চান না। এই পরীক্ষার হলে যেন এরকমটা না ঘটে। ফৌজদারি দণ্ডবিধি আইনের 135, যদি কোনো ব্যক্তি সৈনিক নাবিক বা বৈমানিককে কি, কেন কোনো কাজ আছে কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি ট্রেডমিল লাইন বন্ধ করো। 135-এ কি, সৈনিক নাবিক, লাইনটা বন্ধ করো। সৈনিক নাবিক বৈমানিককে পলায়নে সহায়তা করার শাস্তি, যাও বলো। পলায়নে সহায়তা করার শাস্তি কত? দণ্ডবিধি আইনের 135 দ্বারা। আর তাদেরকে আশ্রয় দান করলেন, সৈনিক নাবিক বৈমানিক পলায়ন করছে, তাদেরকে আশ্রয় দান করলেন, তাহলে তাদের শাস্তি কত দ্বারা? আশ্রয় দানের জন্য 136 দ্বারা। 100 কত? 36 দ্বারা। তাহলে বলেন তো এই 6টা দ্বারা। বিদ্রোহের সহায়তা 31, বিদ্রোহ সংগঠিত হলো 36, আক্রমণের সহায়তা 35 নাকি না 33, আমি আক্রমণের সহায়তা করলাম, আক্রমণ সংগঠিত হলো 34, তাদেরকে পলায়নের সহায়তা সৈনিক নাবিক বৈমানিককে 35, তাদেরকে আশ্রয় দানের শাস্তি 136। পুতদক্ষ কাকে বলেছিলেন? পুতদক্ষ কাকে বলা হয়? যে কলেজের প্রধান তাকে কি বলা হয়? অধ্যক্ষ। আর যে ব্যক্তি জাহাজের প্রধান তাকে বলা হয় পুতদক্ষ। বুঝছেন? একটা জাহাজ, একটা নাবিক দল বা টোটাল দলের নিয়ন্ত্রণকারী যে প্রধান তাকে পুতদক্ষ বলা হয়। এখন ধরেন চট্টগ্রাম থেকে একটা জাহাজ কোথায় যাবে? চীনে যাবে। এখন এই জাহাজের ভিতরে সেনা ও বিমান বাহিনী থেকে একজন পলাতক ব্যক্তি ধরেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে পলায় কোথায় আশ্রয় নিছে? আশ্রয় নিছে কোথায়? জাহাজের ভিতরে। এখন জাহাজ চলে গেছে, জাহাজে সমুদ্রের মাঝখানে গিয়ে ধর রুল কল নিছে। রুল কল নেওয়ার পরে দেখছে এখানে সদস্য একজন বেড়ে গেছে, একজন অতিরিক্ত। এর কে? এটা পলাতক ব্যক্তি। তাহলে যাওয়ার সময় কেন সে পরীক্ষা করলো না? তাহলে এই যে সৈনিক নাবিক বৈমানিককে নর্মাল যদি কেউ আশ্রয় দান করে তার শাস্তি 136, আর যদি জাহাজে আশ্রয় নেয়, জাহাজের যে প্রধান তার অবহেলার কারণে যদি সে এখানে আশ্রয় নিয়ে নেয়, তাহলে জাহাজের প্রধানের শাস্তি হলো দণ্ডবিধান 100 কত দ্বারা? 37 দ্বারা। প্রতারকের অবহেলার কারণে বাণিজ্য পথে যদি কোনো পলাতক সৈনিক কি নেয়, আশ্রয় নেয়, তাহলে তার জাহাজ প্রদানের শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি 137 দ্বারা। আপনার মাইন্ডে কখনো এরকম টাইনে না যেগুলো প্রশ্ন কি আসবে। আপনি দেখেন দণ্ডবিধি আইনের এমনও প্রশ্ন হয়েছে যে কোনো ব্যক্তি গত 2-3 বছরে হয়েছে যে জাহাজের ভিতরে অধিক মালামাল এবং বহন করছে, অধিক লোক নিছে বেশি ভাড়া আদায় করার জন্য, শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 282 দ্বারা। শাস্তি কিন্তু হয়ে গেছে। মানে জাহাজের ভিতরে বা আপনার লঞ্চের ভিতরে বেশি টাকার জন্য অতিরিক্ত যাত্রী এবং পণ্য নিয়ে নিয়েছেন, শাস্তি কত? দণ্ডবিধি 282 দ্বারা। প্রশ্ন কখন কিভাবে হয় বলা যায় না, কিন্তু কিন্তু আমি তো আপনাকে গুরুত্বের জায়গাটা বেশি কম বলে দিচ্ছি। তারপরও আমি আপনাকে সবগুলা ধারা দিচ্ছি যেন মিস না হয়, চাইলেই নেওয়া সম্ভব। দণ্ডবিধি আইনের পরবর্তী ধারা হলো 138 ধারা। সৈনিক নাবিক বা বৈমানিক কর্তৃক অবাধ্যতা প্রদর্শনের সহায়তা। সহায়তা, এটা কিসের সহায়তা? অবাধ্যতা প্রদর্শনের সহায়তা। ধরেন আপনার ইনচার্জ আপনাকে একটা হুকুম শোনাইছে, আপনার পুলিশ সুপার আপনার সার্কেল আপনাকে একটা নির্দেশ দিচ্ছে, আরেকজন বলছে ওনার নির্দেশ পালন করলেই তোমার কি লাভ, পালন করার দরকার নেই, উনি তোমার কোনো সুযোগ সুবিধা দেয়, তুমি তো কষ্ট করে মরতেছো, আসলে এরকম লোক। তাহলে সৈনিক নাবিক বৈমানিককে তাদেরকে স্বীয় কাজে বা তাদের নির্দেশে যে ব্যক্তি বাংলাদেশের সেনা ও বিমান বাহিনীর কোনো সদস্যকে, কোনো কর্মকর্তা সৈনিক নাবিক বা বৈমানিকের কোনো কার্যকে অবাধ্যতা কার্য জানিয়াও, অবাধ্যতার কার্য জানিয়া উক্ত কার্যে সহায়তা করে, সেই ব্যক্তি উক্ত সহায়তার বলে অনুরূপ। অর্থাৎ সৈনিক নাবিক বা বৈমানিক কর্তৃক অবাধ্যতা প্রদর্শনে কি, অবাধ্যতা মানে তো বুঝেন নাকি, মানে তাদের কাজে বাধ্য না হওয়া, অবাধ্যতা প্রদর্শনে যদি কেউ সহায়তা করে তাহলে তার শাস্তি 138 দ্বারা। আর 139 হলো আমরা যে এই অধ্যায়গুলো পড়লাম, এই অধ্যায়ের অপরাধের জন্য যে এই অধ্যায়ের যে অপরাধের বিধানগুলো আছে, সেনা নৌ বিমান বাহিনীর কোন সদস্যদের ক্ষেত্রে অপরাধের এই বিধির অধীনে দণ্ডনীয় হবে না। তাহলে এই ধারাগুলোর ধরেন বিদ্রোহ সংগঠিত হলো, এই ধারাগুলাতে ধরেন আপনার আক্রমণ হইল, সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের শাস্তি কি এই অধ্যায়ে দেবেন?
এখানে দিবেন। 139-এ বলতেছে এদের শাস্তিগুলা এই অধ্যায়ে নয়। কোন অধ্যায়টা আমার জানার দরকার নেই, কোন অধ্যায়টা আমার জানার দরকার নাই। এই অধ্যায়ে তাদের শাস্তি হয় না। তাহলে এই অধ্যায়টা কার জন্য? দণ্ডবিধি আইনের 7ম অধ্যায়, সেনা নৌ বিমান বাহিনী সম্পর্কিত অধ্যায়। এই অধ্যায়ে কাকে শাস্তি প্রদান করা হয়? সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদেরকে প্রদান করা হয়। অধস্তন ঊর্ধ্বতন সৈনিক, ঊর্ধ্বতন সেনা নৌ বিমান বাহিনীর অফিসারদেরকে প্রদান করা হয়। সেনা নৌ বিমান বাহিনীকে, সেনা নৌ বিমান বাহিনীকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তাদেরকে প্রদান করা হয়, নাকি সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদেরকে কোনো অপরাধ করার জন্য যারা সহায়তা বা বাধ্য করে তাদেরকে তাদেরকে শাস্তি প্রদান করা হয়? বুঝাতে পারছি? হ্যাঁ। হুম। আর 140, সেনা নৌ বিমান বাহিনীর পোশাক পরিধান করার শাস্তি। কিসের? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এরকমটা না তো, না যে এই কথাগুলো আমরা আর পড়বো না, কালকে এগুলো রিভিশন দিয়ে কিন্তু আমরা নতুন আলোচনা শুরু করব। আপনি যদি একবার কষ্ট মনের ভিতরে কষ্ট নিয়ে নেন, তাহলে আপনার জন্য একটা কষ্টের কারণই হয়ে দাঁড়াবে। কিন্তু কিন্তু এটা না, কষ্ট না, আপনি তো কষ্ট করে অভ্যস্ত হয়ে গেছেন এখন। দণ্ডবিধি আইনের, দণ্ডবিধি আইনের এখন আমরা আলোচনা করবো এই অধ্যায়ের সর্বশেষ ধারা, 100 কত ধারা? 140 ধারা। তাহলে সৈনিক, নাবিক, বৈমানিক যারা আছে তাদের কি পোশাক পরিধান করার শাস্তি? দণ্ডবিধি আইনের 140 ধারা। তাহলে সেনা নৌ বিমান বাহিনীর পোশাক পরিধান যদি করে 140, পুলিশের পোশাক পরিধান করলে শাস্তি কত হবে? পুলিশের পোশাক পরলে কিন্তু শাস্তি হবে 171 ধারা। কত ধারা? 171 ধারা। আবার কোনো ব্যক্তি পুলিশের পোশাক পরিধান করে নাই, কিন্তু বলতেছে আমি পুলিশ অফিসার, আসলে পুলিশ নয়, তাহলে তার শাস্তি হবে আবার দণ্ডবিধির কত ধারা? 170 ধারা। 170 ধারা। এখন ধরেন কোনো ব্যক্তি পরিচয় দিছে যে আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিচ্ছে, পোশাক পরে না, তাহলে তার শাস্তি কত ধারায় হবে বলি? 140-এ হবে, 170-এ হবে, নাকি 171-এ হবে? একটু বলেন না। বলতেছে আমি ব্রিগেডিয়ার জেনারেল, অথবা আমি লেফটেন্যান্ট কর্নেল, অথবা আমি লেফটেন্যান্ট কর্নেল, তাহলে তার শাস্তি কি 140-এ হবে? পোশাক পরে নাই কিন্তু। 40-এ হবে, 170-এ হবে, নাকি 171-এ হবে? তার জন্য 170 হবে। কারণ কি জানেন? সে সেনা নৌ বিমান বাহিনীর পোশাক পরে, সে সরকারি কর্মচারীর কি মিথ্যা পরিচয় দিছে, মিথ্যা পরিচয়। আর যদি সেনা নৌ বিমান বাহিনীর পোশাক পরিধান করে মিথ্যা পরিচয় দেয়, তাহলে 140। আবার একজন বলতেছে আমি পুলিশের ডিআইজি, পোশাক পরে নাই, তাহলে তার শাস্তি 170। কিন্তু ডিআইজির পোশাক পরে বলতেছে আমি ডিআইজি, আসলে সে আনসার, তাহলে তার শাস্তি আবার কততে? 171-এ। তাহলে দণ্ডবিধি আইনের 140-এ বলতেছে যে ব্যক্তি সেনা নৌ বিমান বাহিনী যারা আছেন তাদেরকে এরূপ অভিপ্রায়ে প্রতীক সদৃশ্য কোনো পোশাক ধারণ করে যেন মানুষ বিশ্বাস করে সে আসলে এই রকমের কোনো কি অফিসার, তাহলে সেই ব্যক্তির শাস্তি কি হবে? জরিমানা দণ্ড হবে। 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 500 টাকা পর্যন্ত কি হতে পারে? জরিমানা দণ্ড হতে পারে। দণ্ডবিধি আইনের ধারা হলো কত? 140 ধারা। তাহলে দেখেন পড়া কয় মিনিটের? 5 মিনিটের পর আজকের ক্লাসটা কয় মিনিট? বিশ্বাস হয় না? আজকের পড়া হলো 5 মিনিটের পড়া মাত্র আপনার। যে কেমন নেন? 120-এর ক, 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অবৈধ কাজ অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে করলে বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র, এর শাস্তি হলো 120-এর খ ধারা। 121, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ বা সহায়তা করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 121। 121 ধারার অপরাধের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার শাস্তি 121-এর ক ধারা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র, গোলাবারুদ এবং জনবল সংগ্রহ করার শাস্তি 122। যুদ্ধ সুগম করার জন্য ষড়যন্ত্র বা সংবাদ গোপনকরণ 123। রাষ্ট্র সৃষ্টির নিন্দা বা এর সার্বভৌম বিলোপকরণ, এর শাস্তি হলো 123-এর ক। রাষ্ট্রপতি, গভর্নর প্রমুখ ব্যক্তিকে ভীতি প্রদর্শন, বাধা প্রদান, আক্রমণ, বল প্রয়োগের শাস্তি হলো 124। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা এবং শাস্তি হলো 124-এর ক। কথা বা কার্য দ্বারা ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞা সৃষ্টি করা। দণ্ডবিধি আইনের 125 ধারার আলোচনা হলো বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোন এশীয় শক্তির বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে 125। 126-এ হলো কোন বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী বা শক্তি রাজ্য সমূহের প্রতি যদি কেউ লুণ্ঠন করে, তার শাস্তি 126। এই মালামাল গ্রহণ করলে শাস্তি 160। 27, 128 হলো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে সরকারি কর্মচারী ইচ্ছাকৃত পলায়ন করতে দিছে। আর অবহেলার মধ্যে হলো 129, রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নে সহায়তা, আশ্রয়দান বা উদ্ধার করার শাস্তি 130 ধারা।
সৈনিক নাবিক বৈমানিককে বিপদগামী বা বিপদে করার জন্য বিদ্রোহ সংগঠনের সহায়তা 131। এই বিদ্রোহ সহায়তার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়ে যায় 132। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে আক্রমণের সহায়তা 33। আক্রমণ সংগঠিত হয়ে গেলে 134। পলায়নে সহায়তা সেনা বিমান বাহিনীকে 35। আশ্রয়দান 36। বাণিজ্য পথে প্রতারকের অবহেলার কারণে কোনো সৈনিক আশ্রয় নিলে সেই প্রতারকের শাস্তি হবে 137। অবাধ্যতা প্রদর্শনের সহায়তা 138। সৈনিক নাবিক বৈমানিকের জন্য এই অধ্যায়ের বিধান শাস্তির জন্য প্রযোজ্য নয় 139। তাদের পোশাক পরিধান করার শাস্তি দণ্ডবিধানের 140। আগামী ক্লাসে আমরা পড়বো দণ্ডবিধানের 141 থেকে দণ্ডবিধানের 160 পর্যন্ত। 141 থেকে কত 160 দণ্ডবিধির অষ্টম অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।